নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাবছি যে যেই ট্রেডগুলো আমি নিই, যেই ট্রেডগুলোতে নিয়ে আমি কাজ করি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। সেই কারণেই এলাম, আজকের কাজ করেছি। দেখুন, আদিত্য বিড়লা ক্যাপিটাল আমার হোল্ডে আছে, আজকে পাইনি একে চান্স। তো এতে আমি 6,000 টাকা ইনভেস্ট করে রেখেছি। ক্যাপিটাল এখান থেকে সরিয়ে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছি, যেখানে আমি মোটামুটি ধরুন 3 লাখ টাকা 3.5 লাখ টাকার কাজ করতাম, সেখানে আমি ক্যাপিটালটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। প্রয়োজন পড়লে ক্যাপিটালটা লাগাবো, প্রয়োজন না পড়লে ক্যাপিটালটা লাগাবো না, ক্যাপিটালটা নিজের হাতে রিজার্ভ করে নেবো। তো ঘটনা হচ্ছে, দেখুন, আদিত্য বিড়লা ক্যাপিটাল আমার 205 টাকা 70 পয়সায় কেনা আছে, 205 টাকা 55 পয়সা চলছে। হিরো মোটোকপ আমার কিন্তু দেখুন 25টা ছিল টোটাল, 4604 টাকা 27 পয়সায়। তো হিরো মোটোকপকে আমি আজকে ছেড়েছি, দেখুন 4530 টাকায় 5খানা ছেড়েছি মাত্র। হিরো মোটোকপকে আমাকে অ্যাভারেজ করতে হবে। কিভাবে করব অ্যাভারেজ সেটাকে? এবার দেখুন, এই হিরো মোটোকপকে আমি 4530 টাকায় ছেড়েছি। তো হিরো মোটোকপকে অ্যাভারেজ করার জন্য আমি কিন্তু নতুন করে ঘর থেকে পয়সা ইনভেস্ট করব না, আমি কখনোই। আমি এইটা নোট করে রাখবো খাতাতে যে হিরো মোটোকপকে আমি 4530 টাকায় ছেড়েছি। তো ছাড়ার পরে হিরো মোটোকপকে আমাকে তুলতে হবে কত? কালকে কিংবা পরশু কিংবা তরশু, কিংবা এটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে হিরো মোটোকপকে প্রত্যেক দিন ফলো করতে হবে আপনাকে, যে হিরো মোটোকপকে কত টাকায় আপনি ছেড়েছেন। এটা ভিডিওটা খুব ইনফর্মেটিভ হতে চলছে। আমি আমার স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো যাই হোক, আমি আমার নিজের কাজের ধরনটা আপনাদের সামনে পেশ করতে চাইছি। এখন আমার গ্রুপে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদের আশীর্বাদে আপনারা সাথে আছেন, আরও সাথে থাকবেন আশা করি ভবিষ্যতেও। তো দেখুন, আমার 119-20 জন সাবস্ক্রাইবার মানে আমার জন্য যথেষ্ট। তো আমি ওই 119-20 জন যদি আমার সাথে অ্যাক্টিভ থাকে, তাহলে আমি তাদের সাথে কাজ করতে পারবো। আমার ঘটনাটা বুঝবেন। তো দেখুন, কাজ সে যেরকমভাবে নিজে কাজ নিজের করে। তো আমার ঘটনা হচ্ছে, বলুন তো, আমার ঘটনা হচ্ছে আমি কিভাবে কাজ করি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে এসেছি। তো আমি এখন হিরো মোটোকপকে অ্যাভারেজ করব। তো কালকে আমি ট্রাই মারবো হিরো মোটোকপকে, আমি এটাকে অর্ডার লাগিয়ে রেখে দেবো 4500-তে। 5খানা হিরো মোটোকপ বেচেছি আমি। যারা আমাদের গ্রুপে আছেন, স্কুল টিচার আছেন, যারা ডিফেন্সে আছেন, যারা পুলিশে আছেন, বিভিন্ন প্রফেশনের লোকে আছেন, যারা শুটিংয়ে আছেন, অনেকেই আছেন আমার চেনাশোনা, ভালো মতন টিচার বেশি আছেন। তো যাই হোক, তো তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখুন, আপনি যে কোনো স্টককে আজকে বেচলেন, আজকে বেচে কালকে আপনি নেওয়ার জন্য ওটাকে আগে থেকে আফটার মার্কেট বাই অর্ডার লাগিয়ে রাখতে পারেন। কিন্তু দেখুন, আমি কতখানি প্রফিটে আছি, কতখানি লসে আছি, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা সঠিক নাকি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আপনি যখন প্রফেশনে আছেন, যখন কাজ করতে পারছেন না অন মার্কেটে, হয়তো টিচার আছেন, আমার যেমন একজন চেনাশোনা আছেন, স্নেহাশিস যার কথা বলছি, সে স্কুল টিচার আছেন। সে বললো একদিন হট করে আমাকে যে আমি দাদা ভলিটিলিটি সহ্য করতে পারছি না, আমার স্কুলে টাইম দিতে পারছি না বাচ্চাদেরকে। তো এটা কখনো ন্যায্য জিনিস নয়। কিন্তু আপনি শিক্ষা সংস্থানে আছেন, তো শিক্ষা সংস্থানে থাকা মানে আপনার যেই বাচ্চাগুলো আপনার রেসপন্সিবিলিটি, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিকভাবে পড়ানো, সঠিকভাবে টাইম দেওয়া তাদের জন্য। তো এটা আমি বলবো তাদের জন্য খুবই উপযোগী জিনিস যে আপনি আফটার মার্কেট বাই অর্ডার লাগিয়ে রাখুন। আমি যেমন ধরুন, আমি তো অন মার্কেটে টাইম পেয়ে যাব তোলার জন্য। যতক্ষণ আমি তুলতে না পারবো, ততক্ষণ আমি ওই টাকাটা অন্য জায়গায় আমি ঘোরাতে থাকবো, ওইটুকুনি টাকাকে। ঠিক আছে, স্ট্র্যাটেজি হচ্ছে এরকম। ছোটো পয়সায় ব্যবসা করা যায় দাদা, ছোটো পয়সায় ব্যবসা করা যায় না যে তা নয়, ছোটো পয়সাতেই ভালো ব্যবসা করা যায়। তো ঘটনা হচ্ছে, আমি দেখুন এটাকে ট্রাই করব 4500 টাকায় তোলার। দরকার পড়লে আমি এটাকে আফটার মার্কেট অর্ডার লাগিয়ে রেখে দেবো, এর জন্য টাকা রেখে দেবো। হ্যাঁ, যতক্ষণ টাকা না পাবো, যতক্ষণ টাকাটা ওই পজিশানে না পৌঁছবে, মানে আমি এটাকে ফলো রাখবো যে হ্যাঁ, এ 4500-র কাছাকাছি পৌঁছেছে নাকি। তো এক্সেস টাকা এখন অ্যাকাউন্টে রেখে দিলে, এই যে আমি বলছি না যে হাতে টাকা রাখার কথা, কী কারণে বলছি এবার আপনি বুঝতে পারবেন। আপনি আপনার ডিম্যাটে যদি টাকা রেখে দেন, ডিম্যাটের টাকা আপনার কোথাও যাবে না। সরকার অতটাও চোর নয় যে আপনার টাকা নিয়ে পালিয়ে চলে যাবে ডিম্যাটের থেকে। হয়তো কোনো গ্লিচ থাকতে পারে, কোনো ব্রোকারের গ্লিচ থাকতে পারে, কিন্তু টাকা এদিক থেকে ওদিক হবে না। তো ডিম্যাটে রেখে দিন,
যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাকে ধরুন আপনি আমি এই স্টকটা থেকে হিরো মোটোকর্প থেকে 5খানা স্টক, তো 5খানা স্টক মানে হচ্ছে দেখুন খাতায় কলমে শেখানো হচ্ছে সবথেকে বড় জিনিস। আমি ধরুন 4530 টাকায় 5খানা স্টক বিক্রি করেছি, 22,650 টাকা, আমি এটাকে ইউটিলাইজ করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে 22,650 টাকার বেশি থাকা দরকার আছে, অন্তত 30, 35, 40 হাজার টাকা থাকা দরকার আছে। তো এটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তা অ্যাকাউন্টে আবার হিউজ টাকাও রাখবেন না, হিউজ টাকা আপনার রাখলে নিজের অ্যাকাউন্টে রাখবেন। মানে আমি বললাম বলে ডিম্যাটে আপনি 4-5 লাখ রেখে দেবেন এমন কোনো ব্যাপার না, এটা কোনো সাজেশন নয়, ঠিক আছে? আমি সেবি রেজিস্টার নই যে এটা সাজেস্ট করতে পারি। তো আমি আমার বুদ্ধিতে চলি, সেই বুদ্ধিটাই আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। অ্যাকাউন্টে মানে আপনার ডিম্যাটে রাখবেন, ধরুন আপনার ক্যাপিটাল ইউটিলাইজ করেছেন 1 লাখ টাকা, আমি কথার কথা বলছি, আর আপনি অ্যাকাউন্টে আপনার ডিম্যাটে এক্সেস টাকা রাখবেন 50,000-এর মতন। এবার যে যার নিজের পার্সেন্টেজ করে নেবেন, পার্সেন্টেজের ব্যাপারটা আমি বলতে পারবো না, কার কত ক্যাপিটাল আছে সেটা আমার জানানোর মানে অধিকার নেই আর কি। তো আপনি 50,000 রেখে দিলেন, রেখে দিয়ে এবার আমি কি করব, হিরো মোটোকর্পকে আমি 4500-তে যদি কালকে পেয়ে যাই তো কালকে তুলে নেব। যদি আমি এটা 4500-তে 5টা পেয়ে যাই হিরো মোটোকর্পকে, ধরুন আমার এখন 15 আর 5-এ 20খানা আছে, মানে আগের দিনে 10খানা হোল্ডিং ছিল, কালকে 15খানা হোল্ডিং ছিল, মানে বাই অন ডিপ স্ট্র্যাটেজি আমি প্রথমে নিয়েছি, ঠিক আছে? মানে আমি প্রথমে 10খানা কিনেছিলাম 4680-85 টাকাতে, আর তারপরের দিন আমি 15খানা কিনেছি, আমার 15খানার দামও মনে আছে, আমার খাতায় লেখা আছে 4574 সামথিং এরকম কিছু হবে। তো যাই হোক আমার খাতায় লেখা রয়েছে। তো 15খানা আমি কালকে কিনেছি, 10খানা আগের দিনের 10খানা আমি বেচেছি কিন্তু। তো এই আগের দিনের যে 10খানা, এই 5খানা মাল আমি বেচলাম 10খানার মধ্যে, তো এই টাকাটা আমার বেরিয়ে গিয়ে আমার ডিম্যাটে এলো কিন্তু হিরো মোটোকর্প 4530 টাকায় 5টা, এই টাকাটা আমার ডিম্যাটে আসবে, ঠিক আছে? তো এবার আমাকে ট্রাই নিতে হবে, এখানে আমাকে দেখতে হবে কালকে সকালে এখানে কত ব্যালেন্স হচ্ছে। দেখুন আগের মাল আপনি 5টা বেচেছেন, কিন্তু হিসেবটা কিন্তু সঠিকভাবে দেখবেন যে এইখানে আপনার দেখবেন প্রাইস ভ্যালুটা একটু কমে আসবে, দামটা কমে আসবে, আপনার কিন্তু এখান থেকেও একটা পয়সা যাচ্ছে, ওখান থেকেও একটা পয়সা যাচ্ছে। তো আপনাকে মালটা তুলতে হবে কততে বলুন তো? 4530-এ যদি বিক্রি করেছেন, নিশ্চয়ই আপনাকে নিচে মালটা তুলতে হবে কিন্তু, আর নিচে কতখানি নিচে মালটা তুলতে হবে এই পার্সেন্টেজটাও আপনি হিসেব করে নেবেন। অ্যাভারেজ করা কিন্তু অতটা সহজ কাজ নয়, সবই ম্যাথামেটিক্সের ব্যাপার। তো এই পার্সেন্টেজটা আপনি যখন হিসেব করে নেবেন যে কতখানি আমার কম হচ্ছে পয়সাটা, আর কতখানি কমেতে আমি তুললে আমি বেনিফিটে থাকবো, মানে ওই পয়সাটা আমার বেরিয়ে আসবে। মানে যতখানি আপনি কম পয়সা পাচ্ছেন ততখানি কম পয়সায় যদি মালটা তুলতে পারেন, মানে অ্যাভারেজটা করবেন যে এইখান থেকে আপনার লস কতখানি বুক হলো, আর ওইখান থেকে যখন মালটা তুলবেন তখন আপনি ওই লসটা রিকভার করবেন ওই মালটা তোলার সাথে। এই 5টা মাল যে আমি লস বুক করেছি, এই 5টা মালের কিন্তু আমি লস রিকভার করব হচ্ছে ওই মালটায়, মানে যেটাই আমি আবার 5টা পরের দিন কিনবো, ধরুন কালকেই কিনলাম আমি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আজকের দেখুন কাজ কারবার বলতে গেলে ইরকনকে প্রফিটে বিক্রি করেছি, ইরকন আমার নেওয়া ছিল 232 টাকা। আমি বেশিক্ষণ মার্কেটে দাঁড়াচ্ছি না কিন্তু এখন, কারণ হচ্ছে কি বলুন তো, মার্কেট যতই আপসাইড মোমেন্টাম বলুক না কেন, মার্কেট একটা ঝটকা দেবে আমাদেরকে, ঠিক আছে? আমি একটাই কথা বারবার বলছি যে বাজার কিন্তু যখন তখন যা খুশি তাই করে দিতে পারে, কারণ গোল্ডের দাম এতখানি ওপরে চলে গেছে যে মানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বাজার। তো ব্যাঙ্ক নিফটি হয়তো এবারে একটু কম নাড়াচাড়া দিতে পারে, মানে ব্যাঙ্ক নিফটি একটুখানি হয়তো কম পয়েন্টের ধস দেখাবে, কিন্তু নিফটি কিন্তু ভালো পয়েন্টের ধস দেখাতে চলেছে। এটা আমার নিজস্ব প্রেডিকশান, এখানে কোনো টেকনিক্যালের ব্যাপার না, এটা আমার নিজস্ব নলেজ থেকে আমি বললাম। তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটু লাইক করে দেবেন, আপনাদের বক্তব্য একটুখানি কমেন্টে জানাবেন আমাকে যে আপনাদের কি বক্তব্য আছে না আছে, তাহলে আমারও একটু সুবিধা হয়, তাহলে আমার অন্তত এইটুকুনি রেপুটেশন থাকে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে না, একটা কন্টেন্ট যে তৈরি করছে, একটা কন্টেন্ট যে কাজটা দেখাচ্ছে, তার মধ্যে অন্তত এইটুকুনি তার লোকরা আছে পাশে, যে অন্তত এসে একটুখানি কমেন্ট করে জানতে চায় কি হলো না হলো, কী ব্যাপারে কী বৃত্তান্ত। দেখুন আমি এরকম ভিডিও এবার থেকে ভাবছি প্রত্যেক দিনই নিয়ে আসতে থাকবো, যে আমি কীভাবে কাজ করছি না করছি, কীভাবে কী করছি না করছি, তাহলে কি আপনাদের কনসেপ্টটাও যদি আমার মতন করে ক্লিয়ার হয়, তাহলে হয়তো আপনাদেরও কাজ করতে সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ইরকনকে আমি বিক্রি করে দিয়েছি আমার এই অ্যাকাউন্ট থেকে। তো
তো ইরকনকে আমি প্রফিটেই বিক্রি করেছি, বেশি প্রফিট হয়নি, হয়তো 170-80 টাকার মতন প্রফিট হয়েছে ইরকনকে নিয়ে। ইরকনকে বিক্রি করিনি। ইরকন আগের দিন 30টা কিনেছিলাম, আজকে আবার ইরকনকে 50টা নিয়েছি অ্যাভারেজ করার জন্য। আর আপনার বিক্রি করেছি জিও ফিনান্সকে বিক্রি করেছি, আর জোম্যাটোকে বিক্রি করেছি। জোম্যাটোটা আমি একটু কম দামে ছেড়ে ফেলেছি, 182-50 ছেড়ে ফেলেছি, খুব তাড়াহুড়োর মাথায়। আমি দেখছি যে 600-700 টাকা হয়ে গেছে বাজারে একটা অ্যাকাউন্ট থেকে। আমার আর একটা অ্যাকাউন্ট আছে, সেইটাও আমি দেখাবো একটু বাদে। তো দেখলাম একটা অ্যাকাউন্ট থেকে 500-600 টাকা 700 টাকা হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার নয়। তো কারণ আবার 500-600 টাকা হলে কি হবে, কিন্তু আমার হিরো মোটোকপে আমি 500-600 টাকা লস করেছি। তো আমার কি হলো বলুন তো, আজকের দিনটা পুরো একদম জিরো হলো। মানে এখন যে আমি যে এখন হিরো মোটোকপে লস করেছি, আমার গায়ে লাগছে না কিন্তু। কারণ আমি না মার্কেট থেকে আজকে কিছু নিয়েছি, না মার্কেটকে কিছু দিয়েছি। ঠিক আছে, ব্রোকারেজ নিয়ে আমার কোনো কিছু হয়তো বাঁচবে না এই অ্যাকাউন্টে। ঠিক আছে, তো দেখুন ইরকন আবার ন্যাশনাল অ্যালুমিনিয়ামেও ওই মোটামুটি 170-80 টাকার মতন প্রফিট করেছি। তো এটা শর্টে আমাকে পয়সা দিচ্ছিলো, আমি আর তুলিনি। ঠিক আছে, আমি আবার হয়তো কালকে মোমেন্টাম দেখে ঢুকবো, কেননা আমার কেনা ছিল, দেখুন আমার কেনা ছিল 100 173 টাকা 58 পয়সা। আমি বিক্রি করেছি ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে 176 টাকা 65 পয়সা। তো শর্টে আমাকে প্রফিট দিচ্ছিল। মানে এই ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে এই 36টা স্টক যদি আবার আমি আমার ঘরে কাউন্টারে ঢুকিয়ে নিতাম, তাহলে 46 টাকা 80 পয়সা আমার এমনি প্রফিট হতো। কিন্তু একটা জিনিস জানবেন, আমি যে বিক্রি করলাম আর আমি যে কিনলাম, তার জন্য একটা ব্রোকারেজ লাগে। ব্রোকারেজ মানে ধরে নিন 40 টাকা আপনার এমনি যে কোনো কোম্পানি কাটে। ঠিক আছে, ওটা সবাই বলে যে জিরো, হ্যাঁ হতে পারে, কিন্তু আমি যে কটা কোম্পানি ইউজ করেছি আজ পর্যন্ত ব্রোকারেজ ছাড়া কাজ করিনি, ব্রোকারেজ দিয়েই কাজ করেছি। আর আমি মনে করি যে দেখুন, ব্রোকারেজ দিয়ে কাজ করাটা অনেক সেফ। কেন, কোনো কোম্পানি যখন চালাচ্ছে, নিজেদেরকে একটা সংস্থান চালাচ্ছে, এত স্টাফ এত কিছু দিয়ে, তখন নিশ্চয়ই তার একটা নিজস্ব তো আছে, খরচ আছে, সে চালাবে কোত্থেকে, স্টাফকে কাজ করাবে, তার স্যালারি দেবে কোত্থেকে। তো আমি মনে করি যে বিনা পয়সায় কাজ করার থেকে পয়সা দিয়ে কাজ করাটা অনেক বেটার। আর টপ লেভেলের কোম্পানি যারা আমাদের ভারতবর্ষে আছে, তাদের মধ্যে 1-2জনের মধ্যে চয়েস করাটা খুব বেটার। তো এখন বাজারে অনেক কোম্পানি আছে, কোম্পানি নেই যে তা নয়, অনেক কোম্পানি উঠে এসছে। আমি কোনো কোম্পানির প্রমোশন করতে এখানে আসিনি। তো ঘটনা এরকম, এই ব্যাপার দাদা। আপনাকে ক্যাপিটাল হাতে রাখতে হবে। এখানে দাদাও আছে, দিদিও আছে আমার। তো ক্যাপিটাল হাতে রাখতে হবে। ক্যাপিটাল দেখুন, আমার পোর্টফোলিও কিন্তু এখনও মাইনাসে আছে। ঠিক আছে, একবার আমি অলরেডি ধরুন, আমি একবার যখন এই কারেকশানটা দিল, তখন ট্যাক্স সেভ করার জন্য একবার আমি লস বুক করে বেরোলাম। কারণ আমি ট্যাক্সটা সেভ করে নেবো ওখান থেকে, আমার পরবর্তী সময়তে এই বছরটায় আমার সেইটা কাজে লাগবে। এবার ধরুন, আমি যদি কোনো প্রপার্টি কিনি, সেইখানকার যে যদি কোনো সময় আপনি ওখানে লস করে থাকেন, ঠিক আছে, আমি লসে নেই, আমি প্রফিটেই আছি মোটামুটি, কিন্তু যদি কোনো সময় লস করে থাকেন ওখানে, ধরুন আপনার কোনো প্রপার্টি কিনছেন, সেই লসের ট্যাক্সটাও কিন্তু ওখানে কাজে লাগে। যতখানি আপনার পার্সেন্টেজ বেরোবার, ততখানি পার্সেন্টেজ ওখান থেকেও আপনি ডিসকাউন্ট পাবেন, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, ওই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা আমি পরে বলতে আসবো। তো ব্যাপার কাজের ঘটনা দেখুন, এই কাজের সিচুয়েশান। তো আমাকেও এখন কম কন্টিনিউটিতে কাজ করতে হচ্ছে, 1,30,000, 1,20,000, কখনো 1 লাখের মধ্যে, এরকমভাবে। তো আমি কি করব, আমি করেছি কি, ডিম্যাটে আমি 50,000 টাকা রেখে দিয়েছি, আর এক্সট্রা আরও 1-1.5 লাখ টাকা আমি আলাদাভাবে রেখে দিয়েছি, কিন্তু শুধু অপেক্ষায় বসে আছি। দেখুন, অপেক্ষারও একটা দাম আছে কিন্তু। ঠিক আছে, আপনি হুটপাট করে আজকে মাল ধরে নিলে সেটা তো কাজের কাজ হবে না। একটা রিদিম আপনাকে ধরতে হবে মার্কেটের। মেন রিদিম, বাজার কখন নিচে নামতে পারে, কোন সিচুয়েশনে নামতে পারে, হিস্ট্রি খুলে দেখতে হবে আপনাকে, যে আমাদের আগের ইলেকশনের হিস্ট্রি কি বলছে, সেই হিস্ট্রি খুলে দেখে আপনাকে মেলাতে হবে। সেইগুলো মেনলি প্রেডিকশান। এগুলো একদম সত্যি কথা বলতে গেলে, আপনি যদি কোনো বাজারের হিস্ট্রি খুলে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাজার একটা ডিপ তো নেবেই ইলেকশানে, এটুকুনি তো শিওর। একটা অল টাইম হাই গেলেও বাজার একটা ডিপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু, আর হাই না গেলে ডিপটা নেবে কোত্থেকে। তো এক্সপেকটেশন তো এটাই আছে যে বাজার মোটামুটি আশা করি 23,000 যাওয়ার পরে একটা ডিপ নেবে। এবার 23,000 গেলে তখন বাজারের মোমেন্টাম বোঝা যাবে যে 23,500 যেতে পারে কি না পারে। তো ঘটনা দেখুন, বাজারের রিদমে আপনাকে চলতে হবে। যখন যেরকম, এখন সত্যি কথা বলতে গেলে রিস্কি জোন চলছে বাজারে।
ঠিক আছে, আপনি হয়তো ইনভেস্ট করলে এখন ইনভেস্টমেন্টটা বড় আকারে ফেসে যেতে পারে এরকম ধরনের, ঠিক আছে। কিন্তু যারা যারা ইনভেস্টেড আছেন অলরেডি মিড ক্যাপ স্মল ক্যাপ, আমার মনে হয় যে এই টাইমে আপনাকে একটা এক্সিট করবার চান্স বাজার দেবে। তো এবার যার যেটা নিজের নিজের পার্সোনাল ওপিনিয়ন, আমি সেটা কাউকে সেল করার জন্য বা বাই করার জন্য বলতে পারি না, কারণ আমি সেবি রেজিস্টার নই। তো যারা যারা ফেসে আছেন তাদের জন্য একটা কথা বলি, এবারে আপনার একটা মনে হচ্ছে চান্স পাবেন, সেই চান্সের মধ্যে আপনাকে কম বেশি হলেও বেরোতে, যদি বেরিয়ে আসেন তো বেরোবেন, আর যদি হোল্ডে থাকেন তাহলে কোনো প্রবলেমও নেই আমি আশা করি, ঠিক আছে। আমি দুটো দিক থেকেই বলছি, কারণ হচ্ছে দেখুন, গভর্নমেন্ট যদি আমাদের স্টেবল হয়, তাহলে আমাদের বাজারকে নিয়ে অত ঘাবড়াবার কোনো ব্যাপারই আমি দেখতে পাচ্ছি না। আর যদি গভর্নমেন্ট স্টেবল না হয় তখন একটা প্রবলেম ইস্যু মানে আসতে পারে, একটা প্রবলেম। কিন্তু আশা করি যে সিচুয়েশান যা দেখছি, বাজারে নয়, পলিটিক্সের কথা বলছি, পলিটিক্সের সিচুয়েশান, যদিও বা এটা পলিটিক্যাল চ্যানেল নয়, তবুও দেখুন, আলোচনার মধ্যে থাকতে গেলে আলোচনাতে আসতে হয়, কেননা এতে অর্থনীতি রাজনীতি দুটোই জড়িত আছে। তো রাজনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে বিজেপি আসার অপশানটা বেশি দেখছি। তো আমি তাও বলবো যে বাজারে এখন ওরকমভাবে ঝাঁপিয়ে পড়াটাও একটা বুদ্ধিমানের কাজ নয়, ঠিক আছে। ইলেকশন টাইমটা একটুখানি যেতে দিন, ইলেকশন টাইমটা গেলে একটা সেটেল জায়গায় ইনভেস্ট করার ব্যাপারটা মজাটাই আলাদা। জানুয়ারিতে যারা প্রফিট করেছেন, জানুয়ারিতে ডিসেম্বর জানুয়ারি পরস্পর 2 মাস, এরকম 2 মাস কিন্তু আবার দেবে বাজার। কোন টাইমটা বলুন তো? যেই টাইমটা ইলেকশন হয়ে গেল, ইলেকশন হয়ে যাওয়ার পরে আপনার সরকার গঠন হয়ে যাওয়ার পরে শপথ গ্রহণ হয়ে গেল, তারপর কিন্তু চরম র্যালি দেবে বাজার, কেউ আটকাতে পারবে না যদি সরকার স্টেবল থাকে, ঠিক আছে। তো আমি বলবো যে যারা এক্সিট করবার সুযোগ পাবেন তো এক্সিট করলে করবেন, না করলে না করবেন, কোনো ইস্যু নয়। কিন্তু যদি এক্সিট করে দেন তো ক্যাপিটাল হাতে রাখবেন সুযোগের সদ্ব্যবহার করার জন্য। বাজার যখন নিচে আসবে তখন ইনভেস্ট করবেন, বাজার ওপরে আছে তো বেকার ইনভেস্ট করে কোনো লাভ নেই। তো হ্যাঁ, ইনভেস্ট করলেও ছোটো ছোটো ট্রেডে কাজ করবেন, আমি যেমন এখনটা করছি, এই 30টা 50টা, দেখুন যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম ট্রেড নিয়ে কাজ করবেন। আমি 5টা 6টা ট্রেড নিয়ে কাজ করছি বলে আপনার ধরুন আপনি ক্যাপিটাল রেখেছেন, আমি কথার কথা বলছি 30,000 কি 40,000, ঠিক আছে, 30-40 হাজারের মধ্যে আপনি 1-2 ট্রেডের মধ্যে কাজ করুন। পার্সেন্টেজটা আপনাকে নিজেকে ডিভাইডেড করতে হবে। এই নয় যে মার্কেটে আমি একটা লিড পেলাম, কিংবা কারোর সাথে আলোচনার মারফতে বন্ধুবান্ধবের সাথে যে কাজ একটা পেয়ে ওটাকেই আমি গ্রহণ করলাম, এটা কিন্তু মার্কেটে থাকার নিয়ম নয় দাদা। আপনি যেই স্টকটা নিচ্ছেন, কিংবা যে কোনো কারোর কাছ থেকে শুনে নিচ্ছেন, দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, যে কোনো কারণে নিচ্ছেন, তো আপনি স্টকটাকে নিয়ে অন্তত একটু হলেও ভাবুন, একটু হলেও ভাববেন, কিংবা স্টকটাকে নিয়ে আগে ভেবে এসছেন, তবে আপনার সেই জায়গাটায় কানেক্ট হবে। তো দেখুন, আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টক দেখতেই পারেন, ঠিক আছে। সেখান থেকে আপনার মাথার মধ্যে যেই স্টকটা আগে আছে, আপনি আগে কাজ করে এসছেন, হ্যাঁ এই স্টকটাকে থেকে আমি কাজ করে এসেছি, এরকম মোমেন্টাম দেয় এটা, আমার মতে বলে ওইটাকে নিয়ে পড়াশুনো করলে আপনার মাথায় কিন্তু আরও তাড়াতাড়ি ঢুকবে। তো আমার কাছে 1001টা স্টক আছে আমার ওয়াচ লিস্টে, দেখুন আমি এদেরকে নিয়ে কাজ করি, জোম্যাটো, ভেল, IRFC, NBCC, ওলেকট্রা, বেল, LT, NHPC, মহাব্যাংক, হ্যাল, HDFC, IDFC ফার্স্ট ব্যাংক, ডিভিস ল্যাব, RBNL, ইরকন, এরা, ইউনিয়ন ব্যাংক, BDL, এরকম অনেকগুলো স্টক আমি একে র্যাডারে রেখে দিয়েছি যে এরা কোথায় কোথায় মোমেন্টাম নিচ্ছে না নিচ্ছে। দেখুন, আমরা কাজ করতে গেলে তো এক জায়গা থেকে কাজ করি না, 2-3 জায়গা থেকে কাজ করি, যে তুই এই যে জায়গাগুলো র্যাডারে রাখ, তুই ইনফ্রাটাকে রাখ, তুই পাওয়ার সেক্টরটাকে রাখ। তো আমরা এগুলোকে নজরে রেখে দিয়েছি। দেখুন দাদা, আমাদের কাজটা হচ্ছে কি বলুন তো, সঠিকভাবে পরিচালনা করব নিজেকে, আর নিজেকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে মার্কেটে সবাই নিজেকে দেখে পরিচালনা করতে পারবে আশা করি। তো হতেও পারি কারোর দিক থেকে আমি ভুলও হতে পারি, কারোর দিক থেকে আবার সঠিকও হতে পারি, সেটা যার নিজের ওপিনিয়ন যার। তো আমি একটা জিনিস আমি দেখেছি বাজারে, যে বাজারের একটা টাইমিং আছে। টাইমিং যে আপনাকে কখন বেশি টাকা ইনভেস্ট করতে হবে, কখন কম টাকা ইনভেস্ট করতে হবে, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে আমার কথাগুলো শুনবেন তারা বুঝতে পারবেন, যারা শিখতে এসছেন তারা বিশেষ করে এই কথাগুলো শুনলে হয়তো আপনাদের উপকারই হবে, অপকার হবে না। তো টাইমিংটা আপনাকে বুঝতে শিখতে হবে, যে মার্কেটের সিচুয়েশান কীরকম। আপনাকে গ্লোবাল মার্কেট দেখতে হবে,
আপনাকে কোথায় যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় আন্দোলন হচ্ছে, সব কিছু নিয়ে। যেমন ধরুন আমি কালকে একটা ভিডিও করেছিলাম যেমন গরমকালকে নিয়ে, যে গরমকাল আসছে, এখন বিদ্যুতের চাহিদা লাগবে। এটা তো মানে ন্যাচারাল ব্যাপার, মানে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না যে বিদ্যুৎ লাগবে, এসি চালাতে গেলে লাগবে, কলকারখানা চালাতে গেলে লাগবে। সরকার একটা অ্যানাউন্সমেন্টও করেছে। তো দেখুন, মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে। আজকে মানে আপনি ইন্টারডের জন্য একটা পয়সা রাখুন সেখান থেকে, আর সুইংয়ের জন্য একটা পয়সা রাখুন, ইন্টারডের জন্য কম পয়সা রাখুন, এটাই আমি ঝুঁকি নেব, এরকম না হলে আমি ঘরে রেখে দেবো। ক্যাশে কাজ করা কিন্তু অনেক বেটার। মানে আপনি যদি লেভারেজ নিয়ে কাজ করেন না, ব্যাপারটা অনেক গন্ডগোল হয়ে যায়, আপনাকে লসে থাকলেও এক্সিট করতে হবে। কিন্তু ক্যাশে কাজ করলে আপনার নিজের যেটুকুনি ক্ষমতা সেটুকুনি দিয়ে কাজ করা অনেক বেটার। তো ক্যাশে কাজ করুন, সব থেকে বেটার হবে। ক্যাশের মজা আলাদা। আপনার স্টকটা নিচে আছে, আমার যেমন এই দেখুন ইরকন আমি ইন্টারডের জন্য নিয়েছিলাম, ভেবেছিলাম ইরকন, আমি গ্রুপের মধ্যেও দিয়েছিলাম যে ইরকন একটা রান আপ নিতে পারে। তো নিতে নিতে দেখলাম পরিবেশ চেঞ্জ হয়ে গেল, বায়ার্সটা যেরকম ইনক্রিজ হচ্ছিল ইনক্রিজ হলো না, তো এক জায়গাতেই থিতিয়ে গেল। তো আমি ইরকন থেকে বেরোলাম না। তো আগের দিনে আমার ইরকন নেওয়া ছিল, তার আগের দিন আমি প্রফিট বুক করেছিলাম ইরকন থেকে। তো তার আগের দিন আমার নেওয়া ছিল ইরকন 232 টাকা 58 পয়সায়। তো আজকে আমি ইরকনকে নিলাম 231 টাকা 81 পয়সা। এটা আমার অ্যাভারেজ হয়ে যাবে, কেননা একে নিয়ে আমি দাদা 1 বছর ধরে কাজ করে আসছি। 1 বছর, হ্যাঁ 1 বছরের ওপরে হবে। যখন ইরকনের দাম 45 টাকা 40 টাকা এরকম দাম থেকে আমি কাজ করে আসছি ইরকনকে। তো ইরকনের পিএল আমার খুব ভালোও আছে, সত্যি কথা বলতে গেলে। আপনি যদি বলেন তাহলে আমি পিএলও দেখিয়ে দিতে পারি। আমার অল ওভার রেলওয়ে সেক্টরের পিএল আমার খুব ভালো আছে, কিন্তু আমি সেই কারণেই রেলওয়ে সেক্টর থেকে, আমি যেরকমই মোমেন্টাম হোক রেলওয়ে সেক্টর থেকে বেরোতে চাই না। যদি ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি দেখি, মার্চ এপ্রিল অনেক কিছুতে লস আছে, অনেক কিছুতে প্রফিট আছে, ঠিক আছে। ইরকন সেকেন্ড স্ট্যান্ডার্ড, ইরকন আইআরএফসির দেখুন, আইআরএফসিতে আমি এখনও পর্যন্ত প্রফিটে আছি 7,439 টাকার মতন। এই যে ইরকন 21,182 টাকা আমার পিএল আছে ইরকনে। আরবিএনএলটা একটু বেশি আছে, কিন্তু এটাই যেহেতু ইরকন নিয়ে আলোচনা, সেই জন্য ইরকনকেই দেখালাম। তো ইরকনে আমার এখনও পর্যন্ত 21,182 টাকার পিএল আছে, মানে আমি প্রফিটে আছি ইরকন থেকে। তো যাই হোক, তো দেখুন ইরকনে আমার ইনভেস্টমেন্ট কত আছে, 231.81 ইন্টু 50, 231.81 ইন্টু 50 মানে 11,590 টাকা, প্লাস আমার আগের 30টার মতন ইরকন ঘরে নেওয়া আছে, এখানে হচ্ছে 6,977 টাকা 50 পয়সা, মানে 6,977.50 ভাগ 80টা শেয়ার টোটাল, কালকের আর আজকের মিলিয়ে 218 টাকা 44 পয়সা আমার ইনভেস্টমেন্ট আছে। আমার ইরকনের প্রফিটের টাকা 18,368 টাকা। আমি কি করেছি, ইরকনটাকে আমি ফ্রি করে নিয়েছি। এবার ইরকনকে নিয়ে আমার কোনো চাপ নেই, এবারও পড়ে থাকলেও আমার কোনো যায় আসে না। হ্যাঁ, এখন যদি এই মুভমেন্টে আমাকে ইরকন যদি দেখি 80টা শেয়ারে আমাকে 1,000 টাকা দিচ্ছে, তাহলে আমি ছেড়েও কথা বলবো না ইরকনকে নিয়ে, আমি প্রফিট বুক করে নেবো। কারণ এখন বাজারে সত্যি কথা বলতে গেলে মানে ধরে কাজ করবার সময় নয়, মানে আসছেন যাচ্ছেন, যখন যেটা পাচ্ছেন তখন সেটা। হ্যাঁ, এইটুকুনি মাথায় রাখবেন যে ইনভেস্টমেন্ট এমনই পর্যায়ে করবেন একটা স্টকেতে, যেই স্টকটার পয়সাটা আপনার ফেসেও থাকলে আপনার কোনো গায়ে লাগবে না। বাজার কিন্তু এরকমই ধরনের, ঠিক আছে। তো সেক্টর ওয়াইজ পয়সাকে ভাগ করতে আগে শিখুন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা, আপনার মেন্টালিটি সেট করুন যে আপনি কোন সেক্টরে কত পার্সেন্টের মতন ভাগ সেইখানে ইনভেস্ট করবেন, সেইখানে বিনিয়োগ করবেন। তো আপনাকে সেইটা ডিভাইডেড করতে হবে। আপনি লার্জ ক্যাপে কতখানি করবেন, মিড ক্যাপে কতখানি করবেন, স্মল ক্যাপে কতখানি করবেন, কীরকম রিটার্ন এক্সপেক্ট করেন আর কীরকম সেফ সাইড এক্সপেক্ট করেন, সেই এক্সপেকটেশনটা পুরোপুরি আপনার। দেখুন, আমরা সবাই জানি লার্জ ক্যাপে ইনভেস্ট করা মানে আমরা একটু সেফ সাইড ইনভেস্টমেন্ট, আরে মিড ক্যাপ স্মল ক্যাপগুলো এখন একটুখানি রিস্কি জোন আছে, যখন দিয়েছে ওরা একটা র্যালি দিয়েছে, ঠিক আছে। তো দেখুন এখন লার্জ ক্যাপ আর যারা কমোডিটি করে
তাদের জন্য গোল্ডও এখন ফুল অপরচুনিটিতে চলছে, ঠিক আছে। মানে গোল্ডে আমার 2-3টে বন্ধু আছে যারা কমোডিটিতে কাজ করে, তারা বলছে যে গোল্ডে বিশাল ছয় লাভ করছে এখন। মানে গোল্ড যেভাবে উঠছে ওরাও সেরকম, দেখুন যে কোনো সেক্টর উঠলে 2 পয়সা দিয়ে যায়, আবার নামলেও 2 পয়সা দিয়ে যায়, এটাই হচ্ছে ঘটনা। যেমন নামলে 2 পয়সা দিয়ে যায় এই কারণেই বলছি, এইটা দেখুন ঘটনাটা, এই যে আমি ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে ছেড়েছি 173 টাকা 58 পয়সায়। আমি ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে কিনেছিলাম 173 টাকা 58 পয়সায়, তো ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে আমি বিক্রি করলাম 176 টাকা 65 পয়সায়, ঠিক আছে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম ক্লোজিং দিল 175 টাকা 35 পয়সায়, মানে বন্ধ হয়েছে। তো এই স্টকটা যদি আমি আবার ঘরে তুলে নিতাম, আমার ন্যাশনাল অ্যালুমিনিয়াম যেরকম ছিল সেরকমই থাকতো, নেই করে হলেও আমি হয়তো কিছু পয়সা লসে থাকতাম, কিন্তু এই প্রফিটটা আমার লসটা মেকআপ করে দিত। কিন্তু এটা এমনই প্রফিট যেটাকে আমি ঘরে তুলতে পারবো না, 46 টাকা, কিন্তু আমি বিক্রি করে ধরুন নেই করে হলেও 38 টাকা 100 টাকার ওপরে আমি প্রফিট করেছি। তো 100 টাকার ওপরে প্রফিট করা মানে কি বলুন তো, এটা আমাকে অন্তত 70 টাকা আমাকে জেরোদাতে দিয়ে যাবে, 30 টাকা আমার কাটবে, ঠিক আছে। তো 70 টাকা আমার থাকবে, এটা তুললে আমার কোনো কিছুই থাকতো না। সেই জন্য আমি ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে ছেড়ে দিয়েছি। আমি কালকে অন্য স্টক দেখব, মার্কেট ঘুরবো ফিরবো, তারপর স্টক দেখে একটা স্টক চয়েস করব যেটার মধ্যে মোমেন্টাম পেয়ে যাব। সেটার মধ্যে কালকে যেমন ডিভিস ল্যাবে আমি মোমেন্টাম দিয়েছিলাম, আমি শর্টেতেও ভিডিও আপলোড করেছিলাম, ডিভিস ল্যাব, হ্যাল, এগুলোতে মোমেন্টাম পেয়েছিলাম। দেখুন, একটা টাকা আপনাকে রাখতে হবে, মোমেন্টামের ওপরে রিস্ক নিয়ে চলতে হবে। যেই মোমেন্টাম আছে আমি একটা স্টকের ওপরে রিস্ক নেব, এই নয় যে আপনি রিস্ক সবকটা স্টকের ওপরেই নেবেন, ঠিক আছে। আপনার সুইংয়ের জন্য আপনাকে একটা পার্সেন্টেজ রাখতে হবে, যার কারণে যে মার্কেট যদি কারেকশান দেয় তাহলে আপনাকে অ্যাভারেজ করবার মতন মুভমেন্ট রাখতে হবে, যে আপনার হাতে সাফিসিয়েন্ট পয়সা রাখতে হবে, যে আমি এটা মার্কেট যদি কারেকশান দেয় আমি রেডি আছি মার্কেটে। যেমন আজকে আমাদের গ্রুপে প্রণববাবু বললো, তারপর প্রদীপদা বললো, তারপর আরও অনেকে বললো যে আমরা রেডি আছি মার্কেট কারেকশান দিলে। তো আমাদের বেসিক কাজটা হচ্ছে এটাই, মানুষকে রেডি করা। তো এই জিনিসটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারাও আমার মতে বলে যে কাজ এরকমভাবে করুন, মার্কেটকে সবসময় মনে করুন যে আপনি স্টাডি থাকেন, আর মার্কেট কারেকশান দিলে আপনি রেডি আছেন, মানে হাতে ব্যালেন্স রেখে কাজ করুন, তবে আপনাদের অনেক অনেক উপকার হবে এই মার্কেটে কাজ করতে গেলে। ধন্যবাদ। রাত্রের ভিডিও খেয়াল করবেন, কারণ আরও ইনফরমেটিভ জিনিস রাত্রের ভিডিওতে পাবেন।